বিডি নিউজ 21। লাগে একটা রাজনৈতিক দলের পার্টি লাইন থাকা লাগে, একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা লাগে, কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে 10-12 জন কেন্দ্রিক হয়ে গেছে এবং আমাদের যে দলের একটা নীতি আছে, একটা পলিসি আছে, যেটা সিদ্ধান্ত করার জন্য কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত নিতে হয়, একটা জেনারেল মিটিং এর আলোকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রী পাড়াতে গিয়ে রাত 2টা-3টায় মিটিং করে তারপরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানায়। তো এই যে একটা কেন্দ্রীয় কমিটিতে থাকার পরও আমরা ছিলাম সাংগঠনিক কাঠামোর বাইরে। সেই জায়গা থেকেও আমরা চেষ্টা করেছি, ধৈর্য ধরেছি 1 বছর, যে না, আমরা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বাস্তবে রূপদান করার জন্য বিচার, সংস্কার, নির্বাচন, দেশটাকে রিফরমেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এনসিপি গঠন হয়েছিল। জনগণকে আমরা সেটাই বলেছি, কিন্তু জনগণের সাথে প্রতারণা তো হয়েছে এবং আমরা যারা পার্টিতে ছিলাম আমাদের সাথেও এই এনসিপির কয়েকজন যারা দায়িত্বশীল জায়গা আছে তারা প্রতারণা করেছে। আমাদেরকে অনেকে এখন অনেকভাবে মন্তব্য করতেছেন যে আমরা হয়তো আমাদের 2জন ছাত্র উপদেষ্টা সরকারে আছে, তাদের থেকে আমরা হয়তো কোনো টেন্ডার কিংবা কোনো সুযোগ সুবিধা পাই নাই, সেজন্য আমরা এখান থেকে পদত্যাগ করে চলে আসছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা যদি এখান থেকে কিছু না পাইতাম তাহলে কিন্তু আমরা শুরুতেই আসতাম না, আমরা শুরুতেই সরে আসতাম। আমরা পার্টির ভিতরে থেকে পার্টিকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু পার্টি আজকে দেখুন, আপনারা জানেন যে 1400+ নমিনেশন ফর্ম বিক্রি করা হয়েছে এবং আমার সাবেক সংগঠন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন 300 আসনে ইলেকশন করবে। কিন্তু আপনারা জানেন এবং আমি পার্টির মোটামুটি কোর মেম্বারে ছিলাম, আমরা জানি যে আমার এই পার্টি আসলে 300 জনের প্রতিনিধিত্ব তো করেই না, 50 জনেরও প্রতিনিধিত্ব করে না। কারণ হচ্ছে তারা 20-22 জন একটা লিস্ট কিছু কিছু রাজনৈতিক দলের কাছে তারা ধরিয়ে দিয়েছে যে তাদেরকে এই আসনে এই ব্যক্তিগুলোকে আসন ছেড়ে দিতে হবে অথবা নেগোসিয়েশনের মাধ্যমে ইলেকশন করতে হবে। তাহলে জনগণকে দেখাচ্ছেন যে 1400+ নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, 300 আসনে প্রার্থী ঘোষণা দিবেন, আবার ভিতরে ভিতরে রাত 1টা, 2টা, 3টার দিকে আপনারা নিজেরা গিয়ে ঠিক করেন যে কে কোন আসনে ইলেকশন করবেন, কাকে কিভাবে ছেড়ে দেওয়া যায়। এইরকম যদি শুরু থেকে, আজকে পার্টির 1 বছর হয় নাই, শুরু থেকে যদি এরকম অবস্থা হয়, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার মতো যারা এখানে আসছিল তাদেরকেও এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা উচিত, যারা জনগণের সাথে কমিটেড তাদেরকে আমরা সহযোগিতা করব। আমি এনসিপি থেকে চলে আসছি, তার মানে এই না যে আমার রাজনীতি এখানে থেমে যাবে, আমার দেশের জন্য কাজ করা থেমে যাবে। আমি জুলাই গণঅভ্যুত্থানে আপনারা নিজেরাই দেখেছেন যে আমি সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি এরিয়ার নেতৃত্ব দিয়েছি, শাহবাগে মাঝে মাঝে নেতৃত্ব দিতাম, যখন এই হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদের থাকতো না তখন আমি নেতৃত্ব দিয়েছি। তো ওভারঅল বলতে গেলে এই আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে সেটাকে তারা কোণঠাসা করে নিয়েছে এবং কিছু কিছু মানুষ এমনভাবে আচরণ করেছে যে জুলাইকে তারা পুরো কম্প্রোমাইজ করে ফেলেছে। মানে মানুষকে বলতেছে জুলাই ধারণ করি, কিন্তু ভিতরে ভিতরে জুলাইকে তারা আপোষ করে চলতেছে, জুলাইয়ের বিভিন্ন বিষয়ের সাথে তারা নেগোসিয়েশন করতেছে, যেটা নেগোসিয়েশন করার মতো না। তো সেই জায়গা থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা এই সমস্ত মানুষগুলোর সাথে, যারা জনগণের সাথে চলতে পারবে না, তাদের সাথে আমরাও চলতে পারবো না। সেই জায়গা থেকেই চিন্তা ভাবনা করে আমি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র জমা দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে, শুরু থেকেই পার্টির কয়েকজন লোক কিছু কিছু খারাপ বিষয়, যেগুলো আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রিমুভ করেছি, যে আগের মতো হাসিনা আমলে যেভাবে দুর্নীতি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় গিয়ে কমিশন খাওয়া, এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সেগুলো আমরা আসলে দূর করতে পারি নাই। তো সেই জায়গা থেকেও আমাদের একটা হতাশা কাজ করতেছে যে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি ঠিকই, কিন্তু এই গণঅভ্যুত্থান যাদের মাধ্যমে হয়েছে তারা আসলে গণঅভ্যুত্থানকে এখন ব্যর্থতার দিকে নিয়ে চলে গেছে অলরেডি। তো এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদেরকে এই ব্যর্থতার দায় অবশ্যই নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ তার স্বীকার করতে হবে। তো সেই জায়গা থেকে আমার সহযোদ্ধা ভাই আছেন, উনিও আরো কথা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা শুরু থেকে আপনাদের বলে আসছি, জনগণকে বলে আসছি যে আমরা মধ্যমপন্থীর রাজনীতি করব, কিন্তু মধ্যমপন্থীর রাজনীতি করতে গিয়ে কোনো ধর্মীয় বিষয়ে
তা ধর্মীয় বিষয়ে উস্কানি দেওয়ার পরে, ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়ার পরেও তার পক্ষে অবস্থান নেওয়াটা, সেটা কোন ধরনের মধ্যম পন্থার রাজনীতি আমি প্রশ্ন করতে চাই, তাদেরকে প্রশ্ন করতে চাই। তারা দুইটা প্রেস বিবৃতি দিয়েছে, প্রথমটাতে সঠিক, পরেরটা তারা মিথ্যা বলেছে। এই যে একটা মানুষের সাথে প্রতারণা করা, এরকম লোকের সাথে বা এরকম দলের নেতৃবৃন্দের সাথে তো আমি রাজনীতি করতে পারি না। তো সর্বোপরি বলতে চাই, যারা বাংলাদেশের মানুষের পালস বুঝে, জনগণের পালস বুঝে জুলাই গণঅভ্যুত্থানের সাপেক্ষে রাজনীতি করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকবো। ধন্যবাদ। এখন আপনাদের সামনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ আরিফ তালুকদার, উনি গত 28 নভেম্বর পদত্যাগ করেছেন, তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে আপনারা খুঁজে পাবেন যে কেন এনসিপি থেকে আসলে পদত্যাগ করতে বাধ্য হলাম। যেমন আসলে যে প্রশ্ন, এই দলটি আসলে চালাচ্ছে কোন গোষ্ঠী, এই প্রশ্নটার উত্তর আপনারা পাবেন। এবং কম বেশি 10,000 টাকা করে মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে 1500 জনেরও বেশি মানুষের কাছে। আমার সহযোদ্ধা বলছেন যে 1400 প্লাস, তাহলে 1400-1500, তাহলে গুণন করলে কত টাকা আসে? তাহলে যদি 20টা আসনের জন্য কোন একটা বিশেষ দলের সঙ্গে রাতে বিরাতে নেগোসিয়েশন করে, তাহলে এই ফর্মগুলো বিক্রি করলো কেন? এটা প্রতারণার সামিল কিনা, এটার উত্তরও থাকবে। গত 27 নভেম্বর কয়েকটি দল নিয়ে জোট ঘোষণা হবার কথা ছিল, সেটি কেন হয়নি? কোন কোন শর্ত আর বক্তব্য সেটি হতে দেয়নি? এটিরও কিছুটা উত্তর থাকবে। এবং সর্বশেষ 2024 সালের বিপ্লবের কথিত মাস্টারমাইন্ড আসলে কোথা থেকে, কোন ডিজাইনে মাস্টারমাইন্ড হয়েছে এবং প্রকৃতপক্ষে কে আন্দোলনের মাঠে ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করেছিল, আন্দোলনের জন্য মাইক ব্যানারের খরচের একটা অংশ সমন্বয় করেছিল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করে জাতিসংঘ থেকে ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনীকে চড়াও না হতে সতর্কবার্তা আনতে কাজ করেছিল, সেই তথ্য আপনাদেরকে জানানো হবে। মানে অনেকগুলো কথা, এগুলো খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা এখান থেকে এ জাতির অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন এবং একই সাথে আজকের এই আলোচনাটা থেকে মূলত প্রকৃতি ইতিহাস রচনার জুলাই অভ্যুত্থানের কিছুটা রসদ আপনারা পাবেন। এগুলো আসলে চাপা পড়ে আছে, ডিপ্লোম্যাটিক নর্মসের কারণে অনেক কিছু আসলে প্রকাশ করা যায়নি। তো যাক, আজকে যতটুকু আসলে ঝুঁকিমুক্ত আছে ততটুকু আমরা বলবো। প্রথম কথা হচ্ছে ডিরেক্ট যে কারণটা সেটা হচ্ছে, আপনারা জানেন গত শুক্রবারে আমি জুলাই মঞ্চের আহ্বায়ক, আপনারা জানেন আমি এটা কেন গঠন করেছি। এটা কিন্তু 18 ফেব্রুয়ারি গঠন করেছি, অথচ এনসিপি ঘোষণা হয়েছে 28 ফেব্রুয়ারি, 10 দিন পরে। অর্থাৎ জুলাই মঞ্চ কিন্তু এনসিপিরও মুরব্বী, এনসিপিরও কিন্তু সিনিয়র, যদি বলতে চান, ঠিক আছে। তার আগে তাদের নাগরিক কমিটি ছিল, সেটা অন্য ইস্যু। তাহলে 18 ফেব্রুয়ারি অর্থাৎ তাদের দল আত্মপ্রকাশের আগে থেকেই জুলাই মঞ্চ চলছে। এবং জুলাই মঞ্চ কেন গঠন করা হয়েছে? কারণ বিপ্লবের 6 মাস যখন অতিবাহিত হয়েছে, আমরা দেখেছি যে বিপ্লবের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো হয়ে নাই, বরং জঘন্য একটা অবস্থা বিরাজ করতেছে রাষ্ট্রে। আমরা দেখতে পাচ্ছি গণহত্যার বিচারের কোনো অগ্রগতি এবং উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবং আওয়ামী লীগ সহ 14 দলীয় যে জোট, যারা 17 বছর ধরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তাদের বিচার এবং তাদের যে নিষিদ্ধকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবং আমরা দেখেছি যে সমস্ত ম্যাজিস্ট্রেট, যে সমস্ত সরকারি আমলাদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপরে গুলি বর্ষণের হুকুম দেওয়া হয়েছিল, সহ যারা 17 বছর ধরে এদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করার কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা দেখেছি যে এটি যদি চলতে থাকে তাহলে বিপ্লবটা ভয়ঙ্কর রকমের একটা হবে, যে ব্যাকফায়ার করবে। এই জিনিসটা উপলব্ধি করে যারা কোন রাষ্ট্রের বিপ্লবে অসংখ্য ভূমিকা রাখার পরেও সবকিছু থেকে বঞ্চিত, যারা প্রকৃত জুলাই যোদ্ধা এবং দেশকে আমরা ধারণ করেছি, তারা আমরা এই জুলাই মঞ্চ এখানে গঠন করে সুনির্দিষ্ট 3টা দাবিতে আমরা কার্যক্রম শুরু করেছি। তো জুলাই মঞ্চের এই কার্যক্রমগুলো চলছে। জুলাই মঞ্চটা কি, এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য। এবং আমরা টানা 87তম দিনে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের একটা বার্তা আসে, একটা কর্মকাণ্ড নিষিদ্ধের কথা বলা হয়। তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো চালিয়ে যাচ্ছি। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য একটা পক্ষ খুব সিস্টেমেটিক ওয়েতে উঠে পড়ে লেগেছে, সেজন্য আমরা জুলাই মঞ্চ থেকে এটাকে আমরা দায় অনুভব করেছি। আপনারা জানেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে এই বিষয়ে কি আমরা কোনো কর্মসূচি দিতে পারি কিনা। 100 জনের উপরে কমেন্ট করেছে যে এটা করতে হবে, করা যায়। আমরা মানুষের এজাজত নিয়ে তারপরে এই প্রোগ্রামটা শুক্রবারে ঘোষণা করেছি যে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলেছি যে আবুল সরকার যে কথা বলেছে এটা দুই রকম হইতে পারে, যে সে হয়তো বা অসুস্থ ছিল, অথবা যদি সে অসুস্থ হয় তাকে আদালত
ঘোষণা করবে সে অসুস্থ ছিল, মেন্টালি সিক ছিল, তখন আদালত এটা বিচার করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালত বিচার না করছে, এই কথা যে বলেছে তার মুক্তি দাবি করা কোনো স্বাভাবিক বিষয়? আমরা মনে করি এটা স্বাভাবিক বিষয় না। এবং তার মুক্তি দাবি যখন করছে, তখন আপনার সাধারণ যে মুসলমান তাদের অবশ্যই আঘাত লেগেছে। তারা সেটার প্রতিক্রিয়া জানাচ্ছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমরা বলছি যে তার মুক্তি কামনা করা, মুক্তি দাবি করাটা এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির একটা মানে বলবো যে প্রত্যয়, সেই কথাটা আমরা বলেছি। আমরা বলেছি যে এখানে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আবহমান কাল থেকে আমাদের এখানে শান্তিতে বসবাস করে আসছে। এবং মানে গত 17 বছর ধরে এখানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে যারা দাঁড়ি টুপি পড়তো তারা ট্রিট হতো, এটা কে না জানে। এবং গণহত্যা সংগঠিত হয়েছে এই দাঁড়ি টুপি আলাদের উপরে। এখন 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের অন্যতম একটা নিয়ামক ছিল যে শেখ হাসিনার ইসলাম বিদ্বেষ। এটা কেন অস্বীকার করবে? এটাই বাস্তবতা। তো এখন আমরা যখন এই জিনিসটা অতিক্রম করলাম, আজকে তার বিচার হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। যে কথাগুলোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মুক্তি চাওয়ার মানে হচ্ছে চাচ্ছে তারাও একই কথা বলতে চায়, তাহলে একই কথা যারা বলতে চায় তারাও তো অ্যারেস্ট হওয়ার মতো একই কাজ করছে। এই কথাগুলো আমরা বলেছি, আমরা এখান থেকে এই ভয়েসগুলো তুলেছি। আমরা পরবর্তীতে একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছি। তারা বাউলদের নাম দিয়ে একটা অংশ এখানে একটা প্রোগ্রাম করছে, শিরোনাম হচ্ছে আবুল সরকারের, মহারাজা আবুল সরকারের মুক্তি, আবার বিশেষণও দিচ্ছে। দেখেন, আমরা যাচ্ছিলাম, আমরা এটা দেখেছি, ওখানে অনেক গ্যাদারিং ছিল, লোকজন ছিল। আমরা এটা দেখে ওখানে দাঁড়িয়ে আমরা দুই একটা স্লোগান দিয়েছি, যে স্লোগানগুলো তাদের বিপক্ষে যায়। পরবর্তীতে অনেক লোকজন আমাদের ঘিরে ফেললো, তারা আমাদেরকে আমাদের ব্যানারের সামনে আসলো, ব্যানার আমাদের টানাটানি করলো, আমরা সরে আসলাম, আইল্যান্ডে উঠলাম। আমরা বক্তব্যে মাইকে স্পষ্ট বলেছি যে বাউল ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, তারা আমাদের ভাই, প্রয়োজনে আমরাও তাদের সঙ্গে গান গাইবো, গান শুনবো। আমি নিজেও আমি শিল্পী, আমার গান আছে ইউটিউবে, আপনারা জানেন, ঠিক আছে? দেখবেন যে আমার একটা গান আছে, আমি 28 অক্টোবর আমি প্রকাশ করেছি, গান আমারও ভালো লাগে এবং এই কথাগুলো বলেছি বারবার। কিন্তু তারা খুবই উদ্ধতভাবে তেড়ে আসছে আমাদের দিকে। তেড়ে আসার পরে এক পর্যায়ে এক ভাইকে আমি মাইকটা দিয়ে বললাম যে ভাই আপনি আপনার কথা বলেন, আপনি বলেন, আমরা আলোচনা করবো, কথা বলবো, কোনো সমস্যা নাই। উনি মাইকটা নিয়ে কথা বলবেন না, কোনো কথা বলবো না, ধাক্কে আমাদেরকে ইয়ে করছে। একটা পর্যায়ে তারা আমাদের মাইক ভাঙচুর করেছে, অন্যান্য কাজগুলো করেছে। আমাদের সংখ্যা ছিল খুবই নগণ্য, 15-20 জনের বেশি কিন্তু হবে না। এবং আমাদের লোকজন শুধু আমাদের এই পাশে ছিল, ব্যানারের পাশে। তাদের যে ব্যাগডালা ভাঙা বা অন্যান্য কিছু, এটা এই ধরনের অ্যানার্কিস্ট জুলাই মঞ্চের কেউ বিশ্বাস করে না। আমাদের একটা অবস্থান বলে দেই, আমাদের চরম শত্রু কাপের মধ্যে যে যাই কিছু হোক না কেন, আমরা ব্যক্তিগতভাবে কাউকে একটা ফুলের টোকা দেওয়াতে আমরা বিশ্বাস করি না। পরিষ্কার কথা, যদি কারো গায়ে হাত দিতে হয় যুদ্ধ ঘোষণা করে আমরা হাত দিব, কিন্তু কাউকে গায়ে হাত তোলা, কারো কোনো জানমালের হস্তক্ষেপ করা, এটাতে আমরা বিশ্বাস করি না। এবং সেটা আমরা করিও নাই। পরবর্তীতে এই হচ্ছে বাস্তবতা। তারা পরক্ষণে দেখলাম সব মিডিয়া যে জুলাই মঞ্চ হামলা করেছে। আমার প্রশ্ন, জুলাই মঞ্চ হামলা করলে কি খালি হাতে যায়? জুলাই মঞ্চ হামলা করলে কি 15-20 জন করে নিয়ে যায়? আর জুলাই মঞ্চ যদি হামলা করে তাদের একজন কি আহত হয়েছে? একজনও তো আহত হয়নি। হ্যাঁ, এবং বরং জুলাই মঞ্চের 3 জন আহত হয়েছে, আমাদের একজন মহিলা, তাদের ধাক্কাধাক্কির কারণে। আমরা এই বিষয়টা আমরা ডায়েরি করার জন্য থানায় যখন গেছি, তখন আমাকে এনসিপির পক্ষ থেকে একজন আমাকে ফোন দিয়েছে। তিনি শৃঙ্খলা কমিটির সদস্য। বিলিভ ইট অর নট, উনি আমার সঙ্গে এমন রেগে কথা বলছেন। আমি বলছি, আমি তখন আয়ের সামনে আমি বলছি ভাই একটু পরে আপনাকে কল দেই, না এক্ষুনি কথা বলতে হবে। মানে খুবই উদ্যত, মনে হয় যেন তার সঙ্গে আমার 7 জন্মের শত্রুতা। আমি অবাক হয়ে গেলাম। পরবর্তীতে উনি এত এত কথা বললো, আমি একটা পর্যায়ে সে আমাকে বলতেছে আমি জুলাই মঞ্চ কি করেছে, যে ধর্মের পক্ষে কথা বলেছে এবং আবুল সরকারের যে মুক্তি এটা চাই না, সেই কথাগুলো বলছে। একটা পর্যায়ে সে বলছে আপনি কি জুলাই মঞ্চ করবেন না এনসিপি করবেন? আমি বললাম জুলাই মঞ্চ তো আজকে অনেকদিন ধরে করছে, এতদিন ধরে প্রশ্ন আসতেছে না। এই প্রশ্ন আজকে কেন আসতেছে? আজকে ইসলামের বিপক্ষের যে ব্যাপারটা, ধর্মীয় যে একটা সম্প্রীতির বিপক্ষে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ভয়েস তোলার কারণেই যদি প্রশ্নটা আসছে, তাই তো ফাইন, আমি আমার আল্লাহকে বেছে নিলাম, এনসিপি আমার করা লাগবে না। আমি ফোনেই এটা বলে দিয়েছি যে আমি এনসিপি ছেড়ে দিলাম, আমি আল্লাহকে বেছে নিলাম। এটা আমি বলতে বাধ্য হয়েছি এবং বাধ্য হয়ে পরবর্তীতে আমি ওই সময় আমি আসলে পদত্যাগের আমি সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ মৌখিকভাবে করে ফেলছি। কাগজটা রেডি করতে আমি একটু সময় নিয়েছি, জাস্ট ইট। সেটার রেকর্ডটা আমার আবার মোবাইলে কিন্তু আছে, লাস্টের অংশটুকু আমি রেকর্ড রেখেছি। এই হচ্ছে বাস্তবতা। পরবর্তীতে মানে এই ধরনের সংকেত আমাদের চলছে। এখন আমার এখানে